রাহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাণিজ্য বিভাগে ব্যবস্থাপনা শাখা থেকে তোমাদের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়েছিলাম। এর আগেও ক্লাস নিয়েছি। প্রথম বর্ষের প্রথম ক্লাস নিয়েছিলাম ব্যবস্থাপনার উপরে। যেহেতু আমাদের বিভাগটি হল ব্যবস্থাপনা, কাজে ব্যবস্থাপনা সম্পর্কে প্রথম ক্লাসে আমি একটি ভালো ধারণা দিয়েছিলাম তোমাদের। ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা করতে কীভাবে আসলো, কী করলো, সমস্ত কিছু বিস্তারিত প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে, ফাংশন অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা যে সমস্ত কার্যাবলীর উপর পরিচালিত হয় একটি প্রতিষ্ঠানের বা একটি রাষ্ট্রের, একটি সমাজের, একটি পরিবারের ব্যবস্থাপনা কিভাবে তার কার্যক্রম পরিচালনা করে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব একটি অর্গানোগ্রাম আছে, সেই আলোকে তারা ওই প্রতিষ্ঠান পরিচালনা করে। তারপরেও ব্যবস্থাপনা বিষয়ে যদি তাদের কোনো সঠিক এবং সুন্দর ধারণা না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান কখনো শৃঙ্খলিতভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে না। কাজেই ব্যবস্থাপনা একটি ফ্যাক্টর। প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র এবং পরিবার সব কিছুই একটি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাজেই ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলী, যে সমস্ত ফ্যাক্টর, যে সমস্ত উপাদান নিয়ে পরিচালিত হয়, আমরা আজকে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে যে জিনিসটা হলো, ব্যবস্থাপনা প্রথম কার্যাবলী হলো পরিকল্পনা। এক নাম্বার হলো কি? পরিকল্পনা। প্ল্যানিং। ব্যবস্থাপনা প্রথম কার্যাবলী হলো পরিকল্পনা প্রণয়ন করা। পরিকল্পনাটা কি? ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো পরিকল্পনা। একটি প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী একটি উদ্দেশ্যকে সামনে রেখে সেই উদ্দেশ্যকে অর্জন করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরিকল্পনা তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। পরিকল্পনা হলো ওয়ান কাইন্ড অফ ডায়াগ্রাম, এক ধরনের নীল নকশা। সেই নীল নকশার আলোকে একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কার্যাবলী পরিচালিত হয়ে থাকে। নীল নকশাটা কি? যেমন একটি বিল্ডিং, তার একটি ডায়াগ্রাম আছে, একটি নীল নকশা আছে। সেই নীল নকশা অনুসারে একটি বিল্ডিং স্থাপন করা হয়। কয় দিকে কয়টা রুম হবে, কোথায় বাথরুম হবে, কোথায় কিচেন হবে, কোথায় বেডরুম হবে, যাবতীয় কিছু একটি নকশার মাধ্যমে আমরা সেটা প্রণয়ন করি এবং সেই নকশা অনুসারে সেটা বাস্তবায়ন করা হয়। তাহলে ওই নকশাটার নাম হলো পরিকল্পনা, প্ল্যান, একটা ডায়াগ্রাম, নীল নকশা। আর সেই নীল নকশার আলোকে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া হয়। তাহলে কি পরিকল্পনা কি? আমি স্টুডেন্ট, আমার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা হবে সকালে হাত মুখ দিয়ে হাস্তাবানি করে আমি কলেজ যাব, কলেজে গিয়ে আমি যথারীতি ক্লাস করবো। এটা আমার একটা পরিকল্পনা। সেটা আমার রাত থেকেও হতে পারে, সকাল থেকেও হতে পারে। আমি একটি পরিকল্পনা করে রাখলাম যে আমি আজকে ক্লাসে গিয়ে এই ক্লাস করব। তাহলে এটাও একটা পরিকল্পনা তার থাকবে এবং সেই অনুসারে সে তার প্রয়োজনীয় বইপত্র এবং খাতাপত্র নিয়ে ক্লাসে আসবে। একটি স্টুডেন্টের এটা একটি পরিকল্পনা। আবার একটি সমাজ, একটি রাষ্ট্র, তার একটি পরিকল্পনা থাকে যে আমি রাষ্ট্রটি এভাবে চালাবো, আমি সমাজটি এভাবে চালাবো। একটা মেম্বার, একটা চেয়ারম্যান, তার একটি পরিকল্পনা থাকে, আমার সমাজে এই থাকবে না, দুর্নীতি থাকবে না, এখানে বা ফেসিলিটি থাকবে না। তার একটা পরিকল্পনা থাকে, আমি সুন্দরভাবে সমাজটা সাজাবো। তাহলে পরিকল্পনা যদি সুষ্ঠু হয়, সুন্দর হয়, তাহলে ওই সমাজও সুষ্ঠু হবে। একটি রাষ্ট্রও তাই। একটি রাষ্ট্রে যদি তার রাষ্ট্রীয় কাঠামো সুন্দর থাকে, যে আমি রাষ্ট্রে কোনো দুর্নীতি করতে দেবো না, রাষ্ট্রে কোনো হাত যাক রাহাজানি
দর্শন, হত্যা এগুলো করতে দেব না, তাহলে রাষ্ট্র সুন্দরভাবে চলবে। এটা একটা পরিকল্পনা, একটা ডায়াগ্রাম। প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা প্রতিষ্ঠানই, প্রত্যেকটা সেক্টরেই একটি পরিকল্পনা থাকে, আমি এইভাবে কাজ করব। তাহলে পরিকল্পনা ছাড়া কখনো ব্যবস্থাপনার কার্যক্রম শুরু করা যায় না। সূচনা হলো পরিকল্পনা দিয়ে। তাহলে ব্যবস্থাপনা প্রথম কাজ হলো কি? পরিকল্পনা, প্ল্যান করা। কে কোথায় কখন কি কাজ করবে যাবতীয় কিছু একটি পরিকল্পনার মধ্যে লিপিবদ্ধ থাকে। কাকে দিয়ে কখন কোন কাজ করানো হবে সমস্ত কিছু একটি পরিকল্পনার মাধ্যমে এটা থাকে, লিপিবদ্ধ থাকে, এবং সেই অনুসারে সে তার কার্যগুলি পরিচালনা করে থাকে। সেকেন্ড যে স্টেপ সেটা হলো সংগঠন। কি? সংগঠন। পরিকল্পনা কি হলো? সংগঠন। দ্বিতীয় ধাপ ব্যবস্থাপনা ফাংশনের দ্বিতীয় যে স্টেপ, দ্বিতীয় ধাপ হলো সংগঠন করা। আমি পরিকল্পনা করেছি, কিন্তু পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত এলিমেন্টস প্রয়োজন, কি প্রয়োজন? বিল্ডিং। একটি পরিকল্পনা করলাম বিল্ডিং করবো, সেখানে বিল্ডিং করতে হলে কী করতে হয়? ইট, রড, সিমেন্ট, বালি, লেবার, যাবতীয় কিছু, বাঁশ, খুঁটা, এগুলো লাগে একটি বিল্ডিং করতে। তাহলে এই যে এলিমেন্টসগুলা, এই এলিমেন্টসগুলার কাজ, সংগ্রহ করার কাজ কার? সংগঠনের। কোথায় কীভাবে বালু আছে, ইট আছে, খোয়া আছে, কি আছে, রড মিস্ত্রি কোথায়, রাজমিস্ত্রি কোথায়, যাবতীয় এলিমেন্টগুলো, উপাদান, মানবীয় এবং অমানবীয় যত উপাদানগুলো আছে সেগুলো সংগ্রহ করার নাম হলো সংগঠনের কাজ। সেগুলো সংগ্রহ করে সংগঠন নিয়ে আসবে এবং সেই অনুসারে পরিকল্পনা অনুসারে বাস্তবায়িত হবে। এটা হলো সংগঠনের একটি কাজ। তাহলে কি করা যায়? যে বিভিন্ন মানবীয় এবং অমানবীয় যে সমস্ত উপাদানগুলি লাগে একটি প্রতিষ্ঠানকে গঠন করার জন্য, পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য, আর এই সংগঠনের মাধ্যমে সেগুলো আমরা সংগ্রহ করে থাকি। তাহলে বোঝা গেল দ্বিতীয় ধাপ হলো সংগঠন। তৃতীয় ধাপ হলো কর্মী সংস্থান। কর্মী সংস্থান হলো 3 নাম্বার, কর্মী সংস্থান। কর্মী সংস্থানটা কি? আমি এই পরিকল্পনা এবং সংগঠন করলাম, এগুলো করতে হলে আমার কি লাগবে? লেবার লাগবে, লোক লাগবে, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রকার লোকের প্রয়োজন, শ্রমিকের প্রয়োজন। এই কর্মী সংস্থান, এই শ্রমিক, লেবার, লোক, ম্যান পাওয়ার, মানবীয় উপাদানগুলো এই কর্মী সংস্থার মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি। কর্মী সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কৌশলে আমরা কর্মী সংগ্রহ করে থাকি। কারণ কর্মী যদি না থাকে তাহলে কাজ করবে কে? পরিকল্পনাকে বাস্তবায়ন করবে কে? এখানে লেবার ফাংশন আছে, রড মিস্ত্রি, রাজমিস্ত্রি একটা বিল্ডিং করতে গেলে তাদের আনতে বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞ সম্পন্ন লোক আনতে হবে, তারাই তো এগুলো করবে। বাস্তবে রূপ দেবে কে? কর্মী। কাজে এই কর্মী সংস্থান একটি ফ্যাক্টর এই ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে। কর্মী সংস্থার মাধ্যমে আমরা কর্মীগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকি এবং তাদের মাধ্যমেই পরিকল্পনা অনুসারে আমরা কাজ করে থাকি। তাহলে কর্মী সংস্থান হলো কি? তৃতীয় ধাপ। তারপর আসে নির্দেশনা। চতুর্থ ধাপ হলো নির্দেশনা। নির্দেশনাটা কি? অর্থাৎ এই যে আমি কর্মী সংগ্রহ করলাম, কর্মী নিয়ে আসলাম, প্রয়োজনীয় সংখ্যক কর্মী, অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নিয়ে আসলাম, এদেরকে তো আর বসিয়ে রাখার কোনো প্রয়োজনের সুযোগ নেই। এদেরকে যোগ্যতা অনুসারে বিভিন্ন জায়গায় কাজ দিতে হবে, নির্দেশ প্রদান করতে, কমান্ড করতে হবে যে তুমি ওইদিকে যাও, তুমি ওইদিকে যাও, তোমার এই কাজ, তোমার এই কাজ। তাহলে বিভিন্ন জায়গা থেকে কর্মী সংগ্রহ করে এনে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই। তাদেরকে তাদের যোগ্যতা অনুসারে, তাদের কাঠামো অনুসারে আমরা নির্দেশ দিব কাজ করার জন্য, কমান্ড করতে হবে, তাছাড়া তারা কাজ করবে না। কাজে এই নির্দেশনা একটি ভাইটাল একটা জিনিস এই ব্যবস্থাপনা ফাংশনের মধ্যে। তাহলে নির্দেশ প্রদান করতে হবে, সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করতে হবে, নির্দেশনা প্রদান করতে হবে। যার যে কাজ তাকে সেই কাজে নির্দেশ প্রদান করতে হবে এবং সেই অনুসারে তারা কাজ করবে, তবেই পরিকল্পনাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যাবে। তাহলে নির্দেশনা হলো কি? নির্দেশ করা, তাদের কাজের প্রতি নির্দেশ করা, কমান্ড করা। তো কমান্ড করতেই হবে, এগুলো নির্দেশনা। পেশনা, এটা একটা পরিকল্পনা, এই ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে এর একটা বড় ব্যাপার। সেটা হলো কি? পেশনা, মোটিভেশন। আমি কর্মী আনলাম, নির্দেশনা দিলাম, কিন্তু কর্মী কাজ করছে না। আমার যে টার্গেট প্রতিদিন 1000 গজ কাপড় তৈরি করা, 5 নম্বর হলো পেশনা।
মোটিভেশন, ইংরেজি বলে মোটিভেশন। আমার প্রতিদিন 1000 গজ কাপড় তৈরি করতে হবে 10টা মেশিনে, তাহলে আমি কর্মী নিয়ে আসলাম, অভিজ্ঞতা কর্মী, নির্দেশনা দিলাম, কিন্তু কাজ হচ্ছে মাত্র 800 গজ কাপড় তৈরি হচ্ছে একটি প্রতিষ্ঠানে। কেন হচ্ছে? 200 গজ কাপড় লিক হচ্ছে না। কেন হচ্ছে না? অর্থাৎ কর্মীরা সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের কাজ করছে না, তারা কাজের প্রতি অনুমোদনী, সুষ্ঠুভাবে কাজ করছে না, ঠিকমতো আসছে না। আসার কথা 8টায়, আসছে 10টায়, যাওয়ার কথা 5টায়, যাচ্ছে 4টায়। এই যে গ্যাপ, টাইমের যে একটা ব্যবধান রয়ে গেল, এই যে কাজের প্রতি তাদের অমনোযোগী, অনাগ্রহ, এটা দূর করতে হবে পেশনার মাধ্যমে। কীভাবে? তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে সঠিক সময় বোনাস দিতে হবে, তাদেরকে বিভিন্ন রকম ইনক্রিমেন্ট, হাউস রেন্ট, তারপরে টিফিন ভাতা, যাবতীয় কিছু আর্থিক এবং অনার্থিক এই দুইভাবে পেশনা দিয়ে তাদেরকে মনোযোগী করতে হবে কাজের প্রতি। তাহলেই আমার যে 1000 গজ কাপড় তৈরি করার কথা সেটা হবে। আর যদি তা না করি, আমি মোটিভেশন যদি ঠিকমতো না দেই, পেশনা যদি তাদের না দিই, তাদের প্রতি কাজের প্রতি আগ্রহ করে গড়ে না তুলি, তাদের বিভিন্নভাবে মোটিভেশন দিয়ে আর্থিক এবং অনার্থিক দুই ধরনের পেশনা দিয়ে তাদেরকে কাজের প্রতি মনোযোগী করে রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে। তাদের যখন আসা তখনই আসবে, তারা আশা করতে 8টায় যদি 9টায় আসে, তাহলে 1 ঘন্টা লস হয়ে গেল। তাহলে এই লস টাইম তো কভার করার সুযোগ নেই। তাহলে আমার কি হবে? প্রতিদিন 200 গজ করে কাপড় কম তৈরি হচ্ছে। কাজেই এই পেশনার মাধ্যমে একজন কর্মীকে, একজন কর্মকর্তাকে, সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তাকে কি করা যায়? চাঙ্গা রাখা যায়, মনোযোগী রাখা যায়, মনোনিবেশ করবে তারা কাজের প্রতি, তারা কাজের প্রতি দরদ দিবে, প্রতিষ্ঠানের প্রতি দরদ দিবে, সুষ্ঠুভাবে তারা কাজ করবে। তাহলে তাদের কী করতে হবে? আর্থিক এবং অনার্থিক দুইভাবে পেশনা দিতে হবে, মোটিভেশন দিতে হবে, কাজের প্রতি তারা মনোযোগ দিবে। তাছাড়া দিবে না। কীভাবে? আর্থিক বললাম, বোনাস, ইনক্রিমেন্ট, ন্যায্য বেতন, টাইম স্কেল, হাউস রেন্ট, চিকিৎসা ভাতা, যাবতীয় টিফিন ভাতা, এগুলো দিতে হবে। তারপরে অনার্থিকভাবে কি? কাজের সুষ্ঠু পরিবেশ, আলো বাতাস, এগুলো দিলে একজন শ্রমিক 1 ঘন্টা কাজ করলে হাঁপিয়ে যাচ্ছে। তার মানে কি? সেখানে আলো বাতাস নেই, কাজ করতে পারে না, ফ্যান নাই, সঠিকভাবে আলো ঢুকে না। তাহলে এই যে একটা ডিস্টার্ব, এগুলোতে তাদের কাজের প্রতি আস্তে আস্তে আগ্রহ কমে যায়। কাজেই পেশনা শুধু আর্থিকভাবে দিলেই হবে না, অনার্থিকভাবেও আছে। কাজে সুষ্ঠু দিতে হবে, বিশ্রাম ব্যবস্থা করতে, বিশ্রামের কারণ দিতে হবে। তারা টিফিন খায় 1 ঘন্টা, সেখানে সুষ্ঠু একটি কাজের ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিতে হবে। যারা মহিলা শ্রমিক আছে, তাদেরকে শিশু বাচ্চা নিয়ে আসে, তাদেরকে দুধ খাওয়ানোর জন্য আলাদা একটি জায়গা করে সেট করে দিতে হবে। তারা টাইম টু টাইম যে তাদের বাচ্চাদের দুধ খাওয়াই আসতে পারে বা তাদের দেখাশোনা করতে পারে, এগুলো তাদেরকে সাপোর্ট দিতে হবে, মেন্টাল সাপোর্ট দিতে হবে। এইভাবে পেশনা দিয়ে একজন শ্রমিককে চাঙ্গা রাখতে হবে, তবেই না সে একটি প্রতিষ্ঠানের প্রতি দরদ করবে, কাজের প্রতি মনোযোগ দিবে, মনোনিবেশ করবে। তাহলেই সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজ হবে এবং টার্গেট ফুলফিল হবে। 1000 ইউনিট কাপড় গজ ওটা হয়ে যাবে যদি এগুলা আমরা সুষ্ঠু পেশনার মাধ্যমে তাদেরকে রাখি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সমন্বয় সাধন। 6 নম্বরে হলো সমন্বয় সাধন। সমন্বয় সাধন, সমন্বয় সাধন মানে কি? শ্রমিকদের সঙ্গে শ্রমিকের, মালিকের সঙ্গে শ্রমিকের, একের সঙ্গে একের একটি সমন্বয় করতে হবে। যদি সমন্বয় না থাকে, যারা কাঁচামাল আনতেছে তারা এনে বসে রাখলো, কিন্তু প্রোডাকশনের লোক নাই, সমন্বয়হীনতা। প্রোডাকশনের লোক থাকা কথা 20 জন, আছে মাত্র 15 জন। তাহলে কাঁচামাল কী হবে? রেস্ট থেকে যাবে, তাহলে কাঁচামালগুলো নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো এই যে সমন্বয়হীনতা, এতে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। কাজেই সমন্বয় সাধন করতে হবে, একে অপরের সঙ্গে চেন অফ কমান্ড মেনটেন করতে হবে। কাঁচামাল দিয়ে সরবরাহ করছে, তার সঙ্গে প্রোডাকশনের মিল থাকতে হবে, প্রোডাকশনের সঙ্গে প্যাকেজিংয়ে মিল থাকতে হবে, প্যাকেজিংয়ের সঙ্গে গোডাউনের মিল থাকতে হবে, গোদামজাতকরণের মিল থাকতে হবে, গোদামজাতকরণের সঙ্গে সেলসের একটি মিল থাকতে হবে। এই যে ধারাবাহিকতা কাজের, একে অপরের সঙ্গে একটি সমন্বয় থাকতে হবে। যারা সেলসে কাজ করছে তারা ঠিকমতো সেলস দিতে পারতেছে না, গোডাউন মাল ভরে গেছে, গোডাউনের মাল ভরে গেছে, তাহলে সেলস ডিভিশনে যারা কাজ করছে তারা ঠিকমতো কাজ করছে না। কাজেই এই যে একে অপরের সঙ্গে সমন্বয়, এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চেন অফ কমান্ড মেনটেন করতে হবে। তাহলেই একটি প্রতিষ্ঠানে কি সুষ্ঠু এবং সুন্দরভাবে কার্যাবলী পরিচালিত হবে। এটা একটি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কাজ। মালিক শ্রমিকের সঙ্গে সমন্বয় না থাকে তাহলে কাজ হবে না।
লকআপ হবে, সেখানে ভাঙচুর হবে, শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবে। আন্দোলন করলে কি হবে? প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাহলে কি হলো? মালিকের সঙ্গে শ্রমিক একটি গ্যাপ, সমন্বয়হীনতা হয়ে গেল। সমন্বয় না থাকলে এখানে শ্রমিকরা চাচ্ছে যে আমাদের আর 10 টাকা বাড়িয়ে দেন টিফিন ভাতা, মালিক হচ্ছে নাম দিব না। তো এই যে একটা অবস্থা, এতে কি হবে? প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়, প্রোডাকশন হবে না, লকআপ করবে, তারা ভাঙচুর করবে। কাজেই মালিক শ্রমিকের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে, শ্রমিক শ্রমিকের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে, মালিকের সমন্বয় সাধন করতে হবে। এইভাবে সমন্বয় সাধনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হয়ে থাকে। লাস্ট অফ অল, কন্ট্রোল, নিয়ন্ত্রণ। 1 নম্বর হলো নিয়ন্ত্রণ। তো কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে হবে। আমি যে 6টা পয়েন্ট আলোচনা করলাম, এই আলোচনায় কোনো লাভ হবে না যদি আমার নিয়ন্ত্রণ ঠিক না থাকে। কন্ট্রোল যদি আমার ঠিক না থাকে, তাহলে এই 6টা পয়েন্টের আলোচনা জিরো। কারণ আমার পরিকল্পনায় কোনো নিয়ন্ত্রণ নাই, আমার পেশনায় নিয়ন্ত্রণ নাই, সমন্বয়ের নিয়ন্ত্রণ নাই, আমার নির্দেশনায় নিয়ন্ত্রণ নাই। অর্থাৎ নিয়ন্ত্রণহীন, কন্ট্রোলহীন হওয়া যাবে না, নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না। প্রত্যেকটা ফাংশনে, প্রত্যেকটা কাজে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিয়ন্ত্রণটা জিনিসটা কি? যেমন ট্রেন যাবে এই সোজা লাইনে, এটাই হলো নিয়ম। কিন্তু কি হলো? বগিটা পড়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল না? তো এই যে লাইনচ্যুত, এই ট্রেনটাকে আবার তুলে আবার এখানে আনতে হবে, এটাই হলো নিয়ন্ত্রণের কাজ। অর্থাৎ আমাদের যে জিনিসটা লেগ হচ্ছে, প্রতিটা জায়গায় যেখানে লেগ হচ্ছে, যেখানে বিচ্যুতি হচ্ছে, সেটাকে আবার টেনে হেঁচড়ে লাইনে আনা, এটাই হলো নিয়ন্ত্রণের কাজ। আমার লেগ হচ্ছে কত? 200 ইউনিট, হওয়ার কত 1000 ইউনিট উৎপাদন, হলো কত? 800। কী জন্য হলো? ওটাকে বিশ্লেষণ করে আবার 1000 ইউনিট আনতে হবে। এটাই হলো আমার নিয়ন্ত্রণ, কন্ট্রোল। অর্থাৎ কন্ট্রোলে আনতে হবে। কখনোই কন্ট্রোলের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যাবে না। যদিই যায়, তাহলে সেটাকে ট্রিটমেন্ট করে ব্যবস্থাপনা মাধ্যমে সেটাকে আবার নিয়ন্ত্রণে ফিরে আনতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে শ্রমিক কাজ করছে না, প্রতিষ্ঠানে মেশিন নষ্ট হয়ে গেছে, যার জন্য উৎপাদন ঠিকমতো হচ্ছে না, মেশিন ঠিক করতে হবে। মেশিনে বিচ্যুতি হয়েছে, মেশিন ঠিক করতে হবে, সঠিক রিপেয়ারিং করতে হবে, তাহলে আবার উৎপাদন শুরু হয়ে যাবে। কাজেই নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের কার্যাবলী পরিচালনা করতে পারে না। কাজে নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যবস্থাপনায় ফাংশনে। আমরা লাস্ট অফ অল নিয়ন্ত্রণ দিয়ে শেষ করলাম। আমি মনে করি তোমরা আজকে যদি এটা বিষয়টি ভালো করে হৃদয়ঙ্গম করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এটা বুঝতে। আশা করি তোমরা খুব মনোযোগের সাথে আমার এই অনলাইনে ক্লাসটি ভালো করে শুনবে এবং দেখবে। তাহলেই তোমাদের এই বাসায় আর পড়তেই হয় না, এগুলো যদি ঠিকমতো তোমরা ফলো করো। যেভাবে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। খুদা হাফেজ।